নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক রমাপদ চৌধুরী রচিত গল্প শেষ বৃষ্টি। খসখস করে প্যাডের কাগজে বার কয়েক নিজের নাম লিখল জয়ন্তী। তারপর বার দুই পিঠে হেলান দিয়ে চেয়ারটাকে দোলনার মতো দোলালো। মন আজ ওর বেশ ফুর্তি ফুর্তি। নিজের টেবিলে ফাইল টাইল আজ অনেক আগে গুটিয়ে ফেলেছে। না, আসলে আজ ওর মন ফাইলপত্তর খোলেইনি। জয়ন্তী, জয়ন্তী আবার একটা নাম নাকি? কোনোদিনই ওর কাছে ওর নামটা বেশ পছন্দসই মনে হয়নি। প্যাডের কাগজে লেখা নামটার দিকে তাকিয়ে এখন মানে আজ আরো খারাপ লাগছে। মা তখন বেঁচে ছিল। ও স্কুলে ক্লাস 9-এ বোধহয় হবে। একদিন হাসতে হাসতে বলেছিল, ক্লাসের সবাই কত সুন্দর সুন্দর নাম, আমার নাম জয়ন্তী কেন মা? বলে বোধহয় ঠোঁট উল্টেছিল। তখনও সব ব্যাপারেই ঠোঁট উল্টাতো। ছোটদা কাছেই ছিল, বলেছিল, কেন রে, জয়ন্তী তো বেশ ভালো নাম। মা বলেছিল, আমাকে বলছিস কেন? তোর সেজ মাসির কাণ্ড কোন একটা উপন্যাস ঘেঁটে বের করেছিল। ছোটদার কথাটা এখন মনে পড়তেই ভাবল জয়ন্তী, না, নামটা খারাপ নয়, কিন্তু ছোটদা কি সেলফিশ, বিয়ে করে বউ নিয়ে রাউরকেল্লায় চলে গেল। এখন আর খবরও নেয় না, চিঠিও লেখে না। আর মা কিনা ভেবেছিল কেউ না দেখুক, ছোটদা দেখবে আমাকে, বিয়ের ব্যবস্থা করবে। তা মা মারা গেছে অনেক দিন, তবু আজকাল হঠাৎ এক এক সময় মায়ের উপর খুব রাগ হয় ওর। মা অত খুঁতখুঁতে অত সাবধানী ছিল বলেই তো ও এমন জুবুথুবু হয়ে গেছে। ছেলেদের সঙ্গে বেপরোয়া হয়ে মিশতে ভয় পায়। তা না হলে কলেজে পড়ার সময় সেই যে ছেলেটা মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকতো, তার সঙ্গেই তো। জয়ন্তী একবার অতীশের দিকে তাকালো। দূরের একটা টেবিলে মাথা গুজে টেবিল জোড়া পেশিটের পাতায় টিক দিয়ে যাচ্ছে অতীশ। জয়ন্তীর বাঁ দিকে আরো 3খানা ছোট ছোট টেবিল, তারপর একটা বিশাল জানালা। অফিস বাড়িটা অনেক কালের পুরনো তো, তাই জানলা দরজা বেশ বড় বড়। কিন্তু তার ওপাশে একটা ম্যাচবক্স প্যাটার্নের নতুন বাড়ি উঠে জানলার প্রায় সবটুকুই ঢেকে দিয়েছে। তার ছাদের ওপর থেকে মাত্র 1 ফুট বাই 4 ফুট চৌকো আকাশ দেখা যায় মাত্র। সেই আকাশের দিকে জয়ন্তী একবার তাকিয়ে দেখল। আজ বারবারই দেখছে। দুপুর থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছে। টিপটিপ বৃষ্টিকে ওর অবশ্য ভয় নেই। টেবিলের ওপর রাখা ফোল্ডিং ছাতাটার দিকে তাকিয়ে ভরসা পেল। বেগুনি রঙের ছোপ ছোপ নকশার ফোল্ডিং ছাতাটা অনেক কষ্টে কিনেছিল। 33 টাকা বলেছিল নিউ মার্কেটে। দরদস্তুর করে শেষ অবধি 29 টাকায় পেয়েছিল। আপিসের তৃপ্তি দিয়ে দাম জিজ্ঞেস করেছিল, তখনও বলেছিল 37। 29 আসল দাম হলেও সে মাসে ওর খুবই টানাটানি গেছিল। ছাতাটা একবার হাত দিয়ে ছোবার ইচ্ছে হলো বলেই হয়তো সেটাকে বাঁ দিক থেকে এনে ডান দিকে রাখল। ছাতাই এখন ওর একমাত্র ভরসা। মারাঠি না কারা যেন স্বামীকে ছত্রধর বলে। না, ছাতাটা তা এখন আর হবে না। একটা সঙ্গী মানে একটা বন্ধু। ঠিক কি যে চায় ও জয়ন্তী নিজেই জানে না। শুধু এইটুকু বুঝতে পারছে, সে এখন বিয়ে করতে চায়। তার একটা সম্ভাবনা আবার এসেছে আজ, তাই মনটা বেশ খুশি খুশি।
দিদি জামাইবাবু একটা সম্বন্ধ এনেছে। আজ সন্ধে 7টায় দিদির বাড়িতে আসবেন ভদ্রলোক, জয়ন্তীকে দেখতে। খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কিছু জিজ্ঞেস করেছিল ও। জামাইবাবুর সব কথাতেই তো রহস্য। ভদ্রলোকের চেহারাটা ওর কাছে স্পষ্ট হয়নি, কিন্তু নামটা খুব ভালো লেগেছে, আলোক। তাই তার নামটা আজ পুরনো মনে হচ্ছিল। খবরটা ও কাউকেই জানায়নি, জানায়ও না, তৃপ্তিদিকেও না। তৃপ্তিদি জানে না বলেই আজ জিজ্ঞেস করছিল ওকে, কিরে জয়ন্তী, এমন উড়ু উড়ু করছিস কেন আজ? অতীশের সঙ্গে কিছু এগিয়েছে নাকি? তৃপ্তিদি ঠিক ধরেছেন, আজ ওর মন সত্যি উড়ু উড়ু। হালকা এক পুচ পাউডার মুখে লেগে থাকার মতো একটু হাসি লেগে আছে। চোখ দুটো এক ফাঁকে দূরে বসা অতীশকে ছুঁয়ে হাত লাট্টুর মতো ফিরে আসতেই ওর হাসি পেল। অতীশের কালো টুথব্রাশের মতো গোঁপ অবশ্য এখন আর তেমন খারাপ লাগে না, দেখে দেখে সহ্য হয়ে গেছে। আচ্ছা, অতীশ ওকে সেদিন যেন কি বলতে চেয়েছিল? বলে ফেললেই তো পারত। জয়ন্তী অবশ্য রাজি হতো না। কেরানিকে বিয়ে করার কথা ও ভাবতেই পারে না, তবু শুনতে ভালোই লাগতো। একবার টিপ টিপ বৃষ্টির ঘষা কাঁচ আকাশের দিকে তাকিয়ে অফিসের অলকার দিকে তাকালো জয়ন্তী। কেন যে অলকাকে সকলে সুন্দরী বলে ও বুঝতেই পারে না। আসলে বয়স তো কম, অমন রংচঙে শাড়ি পরবে তো বলবে না লোকে। স্মার্ট না ছাই, আসলে চালু খুব। অতীশের সঙ্গে কেমন ন্যাকা ন্যাকা কথা বলে, আর অতীশেরই বা ওর সঙ্গে অত কথা বলার কি দরকার? বলুক কি, অতীশ সম্পর্কে ওর তো আর বিশেষ কোনো দুর্বলতা নেই, তাহলে ও অত ভাবছেই বা কেন? দুপুরে মাদ্রাজি রেস্টুরেন্টে কফি খেতে যায় ওরা অফিসের সব কটা মেয়ে। সেখানে গল্প করতে করতে জয়ন্তী হঠাৎ জিজ্ঞেস করেছিল, আচ্ছা তৃপ্তিদি, ছেলেদের নাম আপনার কিরকম পছন্দ বলুন তো? তৃপ্তিদি হেসে বলেছিল, অতীশ নামটা তো বেশ গ্র্যান্ড। অতীশকে নিয়ে সকলে এত ঠাট্টা করত বলেই নিজের অজান্তে 2-4 দিন অতীশ সম্পর্কে জয়ন্তী ভাবতে শুরু করেছিল। অথচ অতীশ ওর দিকে তাকালে কিংবা কারো সঙ্গে ওকে নিয়ে কিছু আলোচনা করলে ও ভিতরে ভিতরে ভীষণ রেগে যেত। আবার তৃপ্তিদির কাছে সে কথা শুনতে ভালোও লাগতো। কিন্তু আজ আর ওসব কিছুই ভাবতে ইচ্ছে করছে না। আজ ওর সমস্ত মন পড়ে আছে দিদির বাড়িতে, ঘড়ির কাঁটায়। সন্ধে 7টায় আলোক আসবে। আলোকের চেহারাটা ও একটু ভেবে নিতে চেষ্টা করল। আচ্ছা, ভদ্রলোকের বয়স তো 32, জামাইবাবু বলেছিলেন, কিন্তু বয়স শুনে চেহারা কেমন হবে ভাবা যায় নাকি? মার তো সবেতেই আপত্তি ছিল, জামাইবাবুকে আর সকলের মতো সঞ্জয়দা বলাতেও আপত্তি। মা মারা যাবার পর একদিন জয়ন্তী বলেছিল, জামাইবাবু এবার থেকে আপনাকে সঞ্জয়দা বলবো। ব্যাস, দিদি কপাল কুঁচকে এমন ভাবে তাকিয়েছিল। জামাইবাবুর সঙ্গে রসিকতা দিদি একদম পছন্দ করে না, তাই রসিকতা করেও যে জিজ্ঞেস করবে আলোক নামের লোকটি কালো না ফর্সা, তারও উপায় ছিল না। কালোই অবশ্য জয়ন্তীর আর এখন তেমন আপত্তি নেই। ছেলেবেলায় সকলেই তো বোকা থাকে, তা না হলে মামাবাবু যখন একবার সম্বন্ধ এনেছিলেন, কালো শুনে ও বেঁকে দাঁড়িয়েছিল। কি ভুলই না করেছিল। মিস দাস, আমার সেই ফ্রেন্ডের দরখাস্তটা চেপে বসে রইলেন যে, দীননাথ সাহেবের কাছে পাঠিয়ে। দীননাথ এসে দাঁড়ালো জয়ন্তীর টেবিলের সামনে। জয়ন্তী হেসে বলল,
আজ নয় ভাই, কাল নিশ্চয়ই দেব, নিজে গিয়ে সই করিয়ে আনবো, আজ থাক। আসলে ফাইলপত্র ছুঁতেই ভালো লাগছে না আজ জয়ন্তীর। সমস্ত শরীর মন জুড়ে ওর এখন শুধুই একটাই উৎকণ্ঠা। জানে শেষ অবধি কিছুই হবে না, তবু কেমন নার্ভাস নার্ভাস লাগছে। জয়ন্তী আবার একবার আকাশের দিকে তাকালো, বোধহয় বৃষ্টির শব্দ শুনি। বড় বড় ফোঁটা পড়ছে, সেদিকে তাকিয়ে ওর কেমন ভয় ভয় করল। আরো জোরে আসবে না তো? হাতের ঘড়িটার দিকে তাকালো, বৃষ্টি দেখলো ঠায় তাকিয়ে থেকে, আর বৃষ্টি দেখতে দেখতে গুনগুন করে উঠতে ইচ্ছে হলো। কিন্তু আপিসে বসে গুনগুন করলে আর রক্ষে আছে নাকি? বাবার অসুখের সময় পিসিমা এসে মাকে বলেছিল জয়ন্তীর আর বিয়ে টিয়ে দেবে না নাকি। কিন্তু জয়ন্তীর সমস্ত শরীর চিরবির করে উঠেছিল সেদিন। বিয়ের কথা কেউ বললেই ও রেগে যেত। যাবে নাই বা কেন? ওর নিজেরই তো তখন বিয়ে করতে খুব ইচ্ছে হতো, অথচ বাড়িতে কেউ কোনো আলোচনাই করত না, কিংবা ওকে এড়িয়ে বাবা মা চেষ্টা করত। কিন্তু পিসিমা এমনভাবে কথাটা বলল যেন জয়ন্তীরই দোষ। সেসব দিনে কেউ বিয়ের কথা বললে ওর কান্না পেত। হ্যাঁ, একবার কারা যেন দেখতে এসেছিল, সেটা বোধহয় তৃতীয়বার। ছেলেটার মুখ দেখেই বুঝেছিল ওর সেদিন রাত্রে কান্না পাবে। তারপর মা মারা গেল, বাবার অসুখ, চাকরিটা না পেলে কি যে হতো জয়ন্তী ভেবেই পায় না। বেশ বর্ষার দিন, আজ দল বেঁধে একটা সিনেমা দেখতে গেলে ভালোই হতো বেশ। তৃপ্তিদি একবার বলেছিল দুপুরের দিকে জয়ন্তীকে। জয়ন্তী এড়িয়ে গেছে, বলেছে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তৃপ্তিদি, আর একদিন যাব। আসলে কিছু একটা অজুহাত তো দিতেই হতো। ও তো বলতে পারতো না তৃপ্তিদি আমাকে আজ দেখতে আসবে গো। অতীশকে নিয়ে ঠাট্টা শুরু হবার পর থেকে আজকাল ওর কেবলই ইচ্ছে হয় আপিস শুদ্ধ লোককে ও হঠাৎ একদিন অবাক করে দেয়। আচ্ছা, এমন হয় না? নিজের মনকেই যেন প্রশ্ন করল জয়ন্তী। আলোক নামটা তো বেশ সুন্দর, ভদ্রলোক দেখতেও যদি খুব সুন্দর হন, যদি, আচ্ছা এখন তো 500-600 টাকা মাইনে পায়, জামাইবাবু বলেছিলেন, কিন্তু বিয়ের আগেই হঠাৎ যদি খুব বড় অফিসার হয়ে যান, বিয়ের দিন তাহলে সবকটা মুখ কালো হয়ে যাবে, তৃপ্তিদি অলকা খুব জব্দ হবে, আর অতীশ বুঝবে কার দিকে সে হাত বাড়াতে গেছিল। দূর ছাই, কিছু হোক আর না হোক, আজ জয়ন্তীর ভীষণ ভালো লাগছে। আগে কেউ দেখতে এসে পছন্দ না হওয়ার মতো মুখ করে যখন চলে যেত, কিংবা বলতো পরে জানাবো, তখন ওর খুব খারাপ লাগতো। বাড়িতে সবাইকে শাসাতো, এরপর কেউ এলে দেখো ঠিক আমি বেরোবো না, খুব রাগারাগি করত। কিন্তু এখন জয়ন্তীর এখন আর মনেই পড়ে না কতদিন ওকে কেউ দেখতেই আসেনি। সে কথা ভেবে ওর বুকের ভিতরটা এক একদিন খাঁ খাঁ করে উঠত। এক একদিন মনে হতো আর বুঝি কেউ কোনোদিনও ওকে দেখতে আসবে না। কিন্তু আকাশের দিকে তাকিয়ে, ঝড়ঝড় বৃষ্টির ফোঁটাগুলোর দিকে তাকিয়ে ওর মনের ভিতরটা বিরক্তিতে ভরে উঠল। আজকের দিনটা কি বৃষ্টি না হলেই চলতো না? কত দূর থেকে আসবেন ভদ্রলোক। আরে ভদ্রলোক কি, আলোক, আলোক বেচারি বৃষ্টিতে ভিজে যাবে না তো? না, ঘড়িটার দিকে তাকিয়েও স্বস্তি পেল। এখনো 5টা বাজতে অনেক দেরি, তার আগে নিশ্চয়ই বৃষ্টি থেমে যাবে। তাছাড়া জয়ন্তী বৃষ্টিতে ভিজতে ভিজতেই নয় যাবে, ওর ফোল্ডিং ছাতাখানা
কতটুকুই বা বৃষ্টি বাঁচাবে। কিন্তু আলোক তো আসবে সেই সন্ধে 7টায়। আচ্ছা, আলোকের সঙ্গে কি কেউ আসবে? কোনো বন্ধু টন্ধু কিংবা দাদা ভগ্নিপতি? তার বৌদি টৌদি কেউ আসবে না নিশ্চয়ই। মেয়েরা কেউ এলে বড় অস্বস্তি লাগে, বড় খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারা, নানান কথা জিজ্ঞেস করে, কত সাবধান হয়ে যে উত্তর দিতে হয়, কোন কথার কি মানে বার করবে কে জানে। হঠাৎ একটা দমকা বাতাস ঢুকে ঘরের কাগজপত্র ধুলোবালি সব উড়িয়ে দিল, আর সেই মুহূর্তেই আপিস শুদ্ধ সবাই উল্লাসে চিৎকার করে উঠল। বাতাসটা ঝোড়ো ঠান্ডা। জয়ন্তী তাকালো জানলার দিকে, জানলার ছোট্ট আকাশের দিকে। আকাশে কালো কালো মেঘ, জয়ন্তীর মুখও কালো হয়ে গেল। কি আশ্চর্য, আজকের দিনটায় এমন বৃষ্টি না নামলে কি চলতো না? ভীষণ জোরে যদি বৃষ্টি আসে, রাস্তায় জল জমে যদি জ্যাম হয়ে যায়, না, জয়ন্তীকে যেমন করে হোক 7টার আগে পৌঁছতেই হবে। ওর হাত ঘড়িটার দিকে আবার তাকালো। আলোক দেখতে যেমনই হোক, যত সাধারণ চাকরিই করুক, যদি জয়ন্তীকে পছন্দ করে তাহলে জয়ন্তী রাজি হয়ে যাবে। মনে মনে ভাবল। সুনন্দা, ওর পাড়ার বন্ধু, সুনন্দার মা একবার একটি ছেলের কথা বলেছিলেন। হাতে পাত্র আছে একটি, বয়স একটু বেশি, তা এমন কি বেশি, বলো তো দেখে যেতে বলি। ব্যাস, জয়ন্তী কি স্পষ্ট করে বলবে নাকি? কিন্তু সুনন্দার মা আর কোনো কথা বলেননি। অনেকদিন পরে বলেছিলেন, তোমাকে তো বলেছিলাম, তুমি সাড়াই দিলে না। কি যে ভাবে সকলে, জয়ন্তী কি মুখ ফুটে সকলকে বলবে নাকি? জামাইবাবু একদিন ঠাট্টা করে বলেছিলেন, আমার তো ধারণা ছিল নিজেই ঠিক করে রেখেছ। সেই নিজে ঠিক করে রেখেছ। যখন বয়স কম ছিল তখন যদি মা একটু ঢিলে দিত, তাহলে কি জয়ন্তী পারত না? ছোটদাও একদিন ওকে শুনিয়ে শুনিয়ে বৌদির সঙ্গে গল্প করতে করতে বলেছিল, নিজে বিয়ে করাই ভালো। শুনে সমস্ত শরীর জ্বলে উঠেছিল জয়ন্তী। কিন্তু আজ আর কারো ওপর রাগ নেই ওর। আজ কেমন যেন একটু একটু আশা পাচ্ছে। এখন তোর 28। মধুপুরে যেবার বেড়াতে গিয়েছিল, সেই যে সদানন্দ না কি যেন নাম, হাত দেখার ছল করে বারবার ওর হাত ধরত ছেলেটি। সে কথা মনে পড়তেই ঠিক করে নিজের মনেই হেসে ফেলল জয়ন্তী। সদানন্দ বলেছিল, 28 বছর বয়সে আপনার জীবনের মোড় ঘুরে যাবে। বিয়ের কথা জিজ্ঞেস করতে পারেনি জয়ন্তী, তখন তো মাত্র 22। জীবনের মোড় ঘোরানোর জন্য ও তখন এতটাও ব্যস্ত ছিল না। এখন মনে হচ্ছে ওটাই বোধহয় বিয়ে। নিশ্চয়ই ওর জন্য ভালো কিছু অপেক্ষা করছে, তা না হলে এত বছর বাদে হঠাৎ একটা সম্বন্ধ আসবেই বা কেন? মিস দাস, বাড়ি যাবেন না নাকি? অনন্তবাবু হাঁক দিলেন। হাতে ছাতা নিয়ে উঠে দাঁড়িয়েছেন। ঘড়ির দিকে তাকিয়ে জয়ন্তীও উঠে দাঁড়ালো। এখনো আধ ঘন্টা বাকি 5টা বাজতে। তবুও বৃষ্টির জন্যে যখন সকলেই উঠে পড়েছে, তখন জয়ন্তীরও আর বসে থাকার কোনো মানে হয় না। এ কদিন খুব অস্বস্তিতে কেটেছে ওর। কেবল ভয় হয়েছে, আপিসের কারো যদি আত্মীয় হয় ওই আলোক, যদি কোনো রকমে এরা কেউ জানতে পারে। এখন ভয় হচ্ছে, যদি আলোকের ওকে পছন্দ না হয় আর তারপর এরা কেউ জানতে পারে। জামাইবাবু ওর আপিসের নাম বলেনি আলোককে, কিন্তু আজ দেখতে এসে আলোক যদি জিজ্ঞেস করে। সকলের পিছনে পিছনে
জয়ন্তীও নেমে এলো। ফোল্ডিং ছাতাটা খুলে কাদা বাঁচিয়ে কোনো রকমে বাস স্টপে এসে দাঁড়িয়েছে। দেখল অতীশ ওকে দূর থেকে লক্ষ্য করছে। একদিন এই বাস স্টপে অতীশ এসে হাজির হয়েছিল। হঠাৎ কাছে এসে বলেছিল, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে ম্যাডাম। তখন কে কোথায়, তৃপ্তিরি অলকা ওরা দেখে ফেললে কি হবে? জয়ন্তী ভয়ে কাঠ হয়ে বলেছিল, আজ আমি ভীষণ ব্যস্ত, বলেই বাসে উঠে পড়েছিল। অতীশ কি বলতে চেয়েছিল ওর শোনা হয়নি। তার জন্য ওর বুকের মধ্যে এক একদিন কেমন করেছে ঠিকই, এক একদিন ইচ্ছে হয়েছে ডেকে জিজ্ঞেস করে, কিন্তু আজ সেসব কোনো ইচ্ছেই নেই। আজ আলোক ওর সমস্ত মন জুড়ে বসে আছে, শুধু আলোক নামটাই। ওর কল্পনার মধ্যে যার চেহারা আনতে পারছে না, তার নামটাই যে সমস্ত মন জুড়ে ঘিরে থাকবে, এটাই তো স্বাভাবিক। কি সুন্দর একটি নাম। আচ্ছা, ভদ্রলোকের কথাবার্তা কেমন হবে? খুব সপ্রতিভ নাকি লাজুক লাজুক? বাস স্টপে দাঁড়িয়ে থাকতেই ঝোড়ো বৃষ্টিটা এলো। আর একটু হলেই হাতের ছাতাটা উড়ে যেত জয়ন্তীর। ওই ছোট্ট ছাতায় এই বৃষ্টি আটকাতে পারছে না ও। জলের ঝাপটায় সর্বাঙ্গ ভিজে যাচ্ছে। কি বৃষ্টি, কি বৃষ্টি! জয়ন্তী ভেবেছিল আগে বাড়ি যাবে, তারপর বৃষ্টি থামলে সেজে গুজে দিদির বাড়িতে আসবে। কিন্তু বাসে উঠতে এত দেরি হবে, সমস্ত রাস্তা জ্যাম হয়ে এতখানি সময় পার করে দেবে, ও কি ভাবতে পেরেছিল? দিদির বাড়িটা পার হয়ে যেতে ও ঘড়ির দিকে তাকালো। দেখল 6টা বেজে গেছে। না, আর বাড়ি যাওয়া হবে না। বৃষ্টি বোধহয় থামবেই না। তাই পরের স্টপেজে ও নেমে পড়ল। কাদা জলের মধ্যে দিয়ে হেঁটে ফিরে আসতে আসতে চটিটাই ছিঁড়ে গেল। বিরক্তিতে সমস্ত মন ভরে উঠল জয়ন্তী। কিন্তু না, নেমে পড়ে ও ভালোই করেছে। বাড়ি হয়ে দিদির বাড়ি আসতে পারত কিনা তার ঠিক নেই। হয়তো দেরি হয়ে যেত। 7টা, সন্ধ্যে 7টায় আলোক আসবে, কথা আছে। দিদির বাড়ি পৌঁছতেই দিদির মেয়ে সুমি জিজ্ঞাসা করল, ছোট মাসি, তোমার নাকি আজ ইন্টারভিউ? দিদির মেয়ে সুমি এখন ক্লাস 8-এ পড়ে। সে জয়ন্তীকে দেখতে পেয়ে হেসে উঠল আর এমন একটি কমেন্ট ছুড়ল। তার মা ধমক দিল। জয়ন্তী অপ্রতিভ ভাবটা হেসে ঢাকা দিল। বলল, আসবো না ভেবেছিলাম, কিন্তু জামাইবাবুর প্রেস্টিজ রাখার জন্য আসতেই হলো। জামাইবাবু কাছেই ছিলেন। হতাশভাবে বললেন, এই বৃষ্টিতে কি আজ আর আসবে তারা? জয়ন্তীর হাসিটা দপ করে নিভে যাচ্ছিল। ও চেষ্টা করে হেসে উঠল। বলল, জানি, তবু আসতে হলো। ভদ্রলোকরা যদি ফিরে যান এসে, তখন তো আমাকেই আপনি গালাগালি দিতেন। কিন্তু জয়ন্তীর মন বলল, ওরা যেন আসে, ওরা যেন আসে। তারপর সমস্ত ব্যাপারটাকে হালকা করে দিয়ে ও দিদিকে বলল, চল চল, চা করি আগে, জলে ভিজে একেবারে ঠান্ডা হয়ে গেছে। দিদি বলল, আগে কাপড়টা ছেড়ে ফেলতো। একখানা 8 পরে শাড়ি আলনা থেকে নিয়ে কলঘরে চলে গেল জয়ন্তী। একবার ইচ্ছে হলো দিদিকে বলে, তোর আলমারির চাবিটা দে না দিদি, ভালো শাড়ি একখানা বের করে রাখি। ফিরে এসে জয়ন্তী রান্নাঘরে চা করতে বসল। কিন্তু মন কেবল বলতে লাগলো, ওরা আসবে, ওরা আসবেই। চায়ের কাপে চুমুক দিতে দিতে উঠে এলো জয়ন্তী। এ ঘর ও ঘর ঘুরল, আজে বাজে কথা বলল। কিন্তু ওর চোখ বারবার ড্রেসিং টেবিলটার ওপর দিয়ে ঘুরল। মনে মনে ভাবল, দিদির ভায়োলেট শাড়িখানা পরব। ভায়োলেট টিপ আছে কিনা জিজ্ঞেস করতেই লজ্জা হলো।
তারপর হাতের ঘড়িটার দিকে তাকিয়ে টেবিলের টাইম পিসটার সঙ্গে মিলিয়ে নিল। জামাইবাবু রেডিওটা খুলে দিয়ে বললেন, কোণে তো এসে হাজির এখন। জয়ন্তী হেসে বলল, আমি তো বৃষ্টি দেখে আসবো নাই ভেবেছিলাম, শুধু আপনার কথা ভেবে হঠাৎ নেমে পড়লাম। জয়ন্তী একসময় দেখল ঘড়ির কাঁটা 7টার ঘরে, একেবারে কাঁটায় কাঁটায়। ওর বুকের মধ্যে তখন যেন কি একটা তোলপাড় হচ্ছিল। একটা ট্যাক্সি দাঁড়ানোর শব্দ হলো, মিটারে ফ্ল্যাগ তোলার ক্রিং ক্রিং শব্দ। ওর বুকের মধ্যে আনন্দ উত্তেজনার ঝড় বয়ে গেল। ও অনেকক্ষণ চুপচাপ অপেক্ষা করল। না, জামাইবাবু ফিরলেন না। তবে কি ওদের দেখে জামাইবাবু রাস্তা অব্দি এগিয়ে গেছেন? জয়ন্তী বলল, দিদি, তোর ভায়োলেট শাড়িটা দিস, পরব। দিদি বলল, ওরা আসে কি না আগে দেখ। জামাইবাবু ফিরে এসে বললেন, না, পাশের বাড়ির। তারপর নিজেই বললেন, এলেও কি এত তাড়াতাড়ি আসতে পারবেন তারা? জয়ন্তী তখন একটা পত্রিকার পাতায় ডুবে গেছে। ভান করল এমন যেন জামাইবাবুর কথা তার কানেই যায়নি। কিন্তু কান সজাগ। 8টা, 8:30, এভাবেই সময় এগিয়ে চলল। বারান্দা থেকে দেখল বৃষ্টি থেমে গেছে, কিন্তু চারিদিকের অন্ধকার জলে ভিজে যেন আরো অন্ধকারটা গাঢ় হয়ে গেছে। দিদি বলল, আর রাত করিস নে জয়ন্তী, বাবা ভাববেন। জয়ন্তী বলল, হ্যাঁ, এইবার যাব। কিন্তু যাওয়ার কোনো ইচ্ছেই তার হলো না। এতক্ষণই যখন অপেক্ষা করেছে, আর একটু অপেক্ষা করাই তো ভালো। যদি আলোক, না, এখন আর আলোক নয়, ভদ্রলোকরা যদি এসে পড়ে। আলোক নামের ওপর এই কদিন ধরে তিল তিল করে ও একটা সত্যিকারের মানুষকে গড়ে তুলেছিল, প্রায় চোখে দেখতে পাওয়ার মতো, হাত বাড়িয়ে ছুঁতে পাওয়ার মতো। এখন সেই ব্যক্তি আবার নিছক একটি লোক, একজন ভদ্রলোক, আলোক নয়। 9টার সময় অবশেষে জয়ন্তী বলল, চলি রে দিদি, কাল শাড়িটা পাঠিয়ে দেব। অন্ধকারে রাস্তায় নেমে ধীরে ধীরে হাঁটতে শুরু করল ও। একবার থমকে দাঁড়ালো হেডলাইট জ্বলা একটা গাড়ি আসতে দেখে। রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে চেয়ে রইল দিদির বাড়ির সামনে গাড়িটা দাঁড়ায় কিনা। না, গাড়িটা যেমন স্পিডে আসছিল তেমনই স্পিডে বেরিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে দ্রুত হাঁটতে শুরু করল জয়ন্তী। সমস্ত মন ভেঙে পড়েছে। ওর হঠাৎ অতীশের কথা মনে পড়ল। অতীশ নিশ্চয়ই আবার একদিন ওর কাছে এসে বলবে, আমার একটা কথা শোনার সময় হবে আপনার। আরে দূর, এসব কি ভাবছে ও? বাবা নিশ্চয়ই বসে আছে, অপেক্ষা করে আছে কি খবর নিয়ে যায় ও তার জানবার জন্যে। বাসটা আসছে দেখে হাত তুলল জয়ন্তী, কিন্তু বাড়ি ফিরতে ওর একটুও ইচ্ছে নেই। ফিরে গিয়ে বাবাকে কি বলবে ও? আলোকরা আসেনি সেই কথা। বাবা শুনে নিশ্চয়ই ভীষণ কষ্ট পাবেন। বাবার জন্যে জয়ন্তীর ভীষণ ভীষণ কষ্ট হলো। ওর মনে হলো বাবার সামনে গিয়ে ও দাঁড়াতে পারবে না। ওর মনে হলো ও তো কিছুই চায় না, চাইবার বয়স ও পার করে এসেছে। ও শুধু সকলের সামনে গিয়ে দাঁড়াতে চেয়েছিল, মাত্র দাঁড়াতে। শুনছিলেন আজকের গল্প শ্রী
রমাপদ চৌধুরী রচিত শেষ বৃষ্টি।